ইলোরার সবকটি গুহা শেষ পর্যন্ত দেখে হোটেলে ফিরে এসে আমরা একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। 30 কিলোমিটার রাস্তা, গাড়ি ভাড়া নিল 2500 টাকা। ইলোরা থেকে 4 কিলোমিটার দূরে ভদ্র মারুতি মন্দিরে এসে থামলাম। লোককথা অনুসারে প্রাচীনকালে খুলদাবাদ ভদ্রাবতী নামে পরিচিত ছিল এবং শাসন ছিলেন ভদ্রসেন। ভদ্রসেন ছিলেন রামের ভীষণ ভক্ত। একদিন ভদ্রসেন যখন রামের নামে ভক্তিগীতি গাইছিলেন, সেই সময় হনুমানজি সেই জায়গায় অবতরণ করেন। গান শুনে হনুমান সমাধিস্থ হয়ে পড়েন। গান শেষে ভদ্রসেন হনুমানকে সমাধিস্থ অবস্থায় দেখে আপ্লুত হয়ে হনুমানকে সেখানেই থেকে যেতে অনুরোধ করেন। মূল মন্দিরটিকে মুঘলরা ধ্বংস করে দিয়েছিল। তারপরে 1960 সালে মন্দিরটি আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়। গাড়ি এসে দাঁড়ালো এক ঘিঞ্জি গলির সামনে। গাড়ি থেকে নেমে গলিতে হেঁটে ঢুকতে হবে। গলিতে ঢুকতে চোখে পড়লো প্রায় 30 মিটার দূরে এক মসজিদ। মসজিদের গায়ে লেখা দরগা হজরত খাজা মাকদুম সঈদ সাদ জৈনুদ্দিন দাউদ হুসেন সিরাজি। এই দরগাতেই কবরে শায়িত আছেন আবুল মুজফর মহিউদ্দিন মুহাম্মদ। চেনেন নাকি এনাকে? আচ্ছা, একটা ক্লু দিই। ইনি একজন মুঘল সম্রাট, এক বিতর্কিত চরিত্র। চিনতে পারলেন না? ইনি হলেন শেষ প্রভাবশালী মুঘল সম্রাট ঔরঙ্গজেব, যিনি বাদশাহ আলমগীর নামে পরিচিত। আওরঙ্গজেবের আমলেই ভারত চীনকে ছাপিয়ে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি হিসেবে গড়ে উঠেছিল। সেই সময় মুঘল সাম্রাজ্যের মোট সম্পদ দাঁড়ায় 9000 কোটি ডলারে, যা বিশ্বের জিডিপির 1/4 ছিল। এই বিপুল ঐশ্বর্যের মালিক হয়েও ঔরঙ্গজেব কিন্তু অতি অনাড়ম্বর জীবনযাপন করতেন। উনি মনে করতেন এই সমস্ত ঐশ্বর্যে তার কোনো অধিকার নেই। রাজকোষের সম্পত্তির অধিকার খালি দেশের জনগণের। নিজের খরচ চালাতেন কোরআন নকল করে বিক্রি করে আর টুপি সেলাই করে বিক্রি করে। ঔরঙ্গজেবের শেষ ইচ্ছা অনুযায়ী ওনার কবরটিও ছিল অতি অনাড়ম্বর, মাটির কবর। পরে অবশ্য হায়দ্রাবাদের নিজামরা 4-5টি শ্বেত পাথরে বাঁধিয়ে দেন। हिंदी आती है आप लोग को? हिंदी आती है समझ? आती है ना? देखो, ये जो है हजरत शहनशाह औरंगजेब रहमतुल्लाह अलैह की मज़ार है। मज़ार कच्ची है, इनकी विश थी कि इसके ऊपर कोई गुम्बद वगैरह, छत वगैरह, कुछ इमारत जैसा नहीं बनाने का, सादा सिंपल गरीबों के ऐसा रखने का। ये 1616 में पैदा हुए थे गुजरात। 1707 সালে 23শে মার্চ ঔরঙ্গজেবের মৃত্যু হয়। ঘটনাচক্রে আজও 23শে মার্চ। আগে বুঝিনি আজকে এই মাজারে এত ভিড় কেন, এবারে বুঝলাম। ঔরঙ্গজেবের দীক্ষাগুরু জৈনুদ্দিন সিরাজির সমাধি। উপর থেকে মালার মতো চিঠি ঝুলছে, সেটি তৈরি করা হয়েছে অস্ট্রিচের ডিম দিয়ে। জৈনুদ্দিন সিরাজির এক স্ত্রীর সমাধি। ঔরঙ্গজেবের জ্যেষ্ঠ পুত্র আজম শাহ এবং তার স্ত্রীর সমাধি। এটি কার সমাধি জানা নেই। খুলদাবাদ ছেড়ে আমরা এখন ঔরঙ্গাবাদের পথে। ইলোরা থেকে ঔরঙ্গাবাদের দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার। শাহজাহানের পর দিল্লির মসনদে বসেন শাহজাহানের তৃতীয় পুত্র ঔরঙ্গজেব। শাহজাহানের পরে মুঘল স্থাপত্য সেরকম আর কিছু দেখা যায় না। শাহজাহান পরবর্তী যুগে একমাত্র মুঘল স্থাপত্য যা দেখা যায় তা হল ঔরঙ্গাবাদ শহরে ঔরঙ্গজেবের স্ত্রী দিলরাস বানু বেগমের মকবারা। দিলরাস বানু বেগম পারস্যের সাফাবিদ বংশের মির্জা বদিউজ্জামানের কন্যা। পরিবার সূত্রে আবদ্ধ হন মুঘল বাদশাহ ঔরঙ্গজেবের সাথে 1637 সালে। 5 সন্তানের জন্ম দেন। পঞ্চম সন্তানের জন্মের পর প্রবল সূতিকা জ্বরে আক্রান্ত হয়ে 1 মাস পরে দিলরাস বানু বেগমের মৃত্যু হয় 8ই অক্টোবর 1657 সালে। জ্যেষ্ঠ পুত্র আজম শাহের প্রবল ইচ্ছা ছিল দাদু শাহজাহান যেমন ঠাকুমা মুমতাজের জন্য এক অতুলনীয় মকবরা বানিয়েছিলেন, তেমনি তার মার জন্য এক মকবরা বানানোর। 1668 সালে মকবরা বানানোর কাজ শুরু হয়, কিন্তু তাজমহল বানানোর মতো ঐশ্বর্য আজম শাহ বা ঔরঙ্গজেবের ছিল না।
বেগমের গয়না বিক্রি করে 6,68,203 টাকা 7 আনা খরচা করে তৈরি হলো বিবি কা মকবারা। দূর থেকে দেখতে তাজমহলের মতো হলেও মূল পার্থক্য তাজমহল অষ্টভুজাকৃতি আর বিবি কা মকবারা চতুষ্কোণ। মকবরার নকশা তৈরি করেন তাজমহলের স্থপতি উস্তাদ আহমেদ লাহোরির পুত্র আতাউল্লাহ। মকবরার কিছুটা অংশ শ্বেতপাথর দিয়ে ঢাকা, আবার কিছুটা অংশ অর্থাভাবে চুনের প্লাস্টার করা। নিচে দিলরাস বানু বেগমের কবর। বহু লোককে বহু টাকা পয়সা ছুড়ে দিয়েছে। গতকাল ঔরঙ্গাবাদে আমরা এসেছিলাম এমটিটিসির হোটেলে। আজ সকালে এমটিটিসি থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যার উদ্দেশ্যে। রাস্তায় দেখে যাব ঔরঙ্গাবাদ ফোর্ট। আমরা ভাড়া নিয়েছি রাজু ভাউয়ের গাড়ি। রাজু ভাউ অরিজিৎ সিংকেও ঘুরিয়েছেন। ঔরঙ্গাবাদ কেল্লা বা দৌলতাবাদ কেল্লা ঔরঙ্গাবাদ শহর থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। খ্রিস্টপূর্ব 100 সন থেকেই এই স্থানের উল্লেখ পাওয়া যায়। এখনও এই স্থানে হিন্দু ও বৌদ্ধ যুগের নানা নিদর্শন খুঁজে পাওয়া যায়। এই স্থানের নাম তখন ছিল দেবগিরি। 1187 সালে যাদব বংশের রাজা ভিল্লাম্মা এই কেল্লা নির্মাণ করেন। তারপরে এই কেল্লা বহুবার হাত বদল হয়। 1308 সালে আলাউদ্দিন খিলজি দেবগিরি আক্রমণ করে এই কেল্লা দখল করেন। 1328 সালে মোহাম্মদ বিন তুগলক এই কেল্লা দখল করেন। তারপরে 1347 সালে বাহমানি সুলতান হাসান গাঙ্গু বাহমানি এই কেল্লা দখল করেন। সর্বশেষ ঔরঙ্গজেব এই কেল্লা দখল করেছিলেন। তিনি শিবাজির পুত্র সম্ভাজি মহারাজকেও এই কেল্লায় কিছুদিন বন্দী করে রেখেছিলেন। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়টার মাথাতেই দেবগিরি কেল্লা বা ঔরঙ্গাবাদ ফোর্ট। দৌলতাবাদ কেল্লাকে বলা হতো ভারতবর্ষের অন্যতম দুর্ভেদ্য কেল্লা। এই কেল্লার অবস্থান ছিল দেবগিরি পাহাড়ের উপরে। দেবগিরি পাহাড় একটি শঙ্কু আকৃতির পাহাড়। পাহাড়ের গোড়ার দিকে ঢালু অংশ কেটে প্রায় 50 মিটার উঁচু দেওয়ালের রূপ দেওয়া হয়েছিল, যা বেয়ে কেল্লায় ওঠা মানুষ কেন টিকটিকির পক্ষে অসম্ভব ছিল। কেল্লায় প্রবেশের ও বেরোনোর একটি মাত্র দরজা। দরজার পাল্লায় তীক্ষ্ণ শলাকা লাগানো। কামানের আগে দরজা ভাঙার জন্য হাতি ব্যবহার করা হতো। এই কেল্লার দরজায় তীক্ষ্ণ শলাকায় হাতি ক্ষতবিক্ষত হয়ে যেত। কেল্লায় প্রবেশের জন্য সর্বমোট 6টি তোরণ পার হতে হতো। সঙ্গে সঙ্গে যেখানে পড়বে পুরো কামানের মুখে। কেল্লায় প্রবেশের পরেই একটি চত্বর। এই চত্বরের চারিদিকে কামান তাক করা। পরবর্তী তোরণ, তোরণ নম্বর 2।
3 নম্বর তোরণ। কেল্লার ভেতরে জলের ব্যবস্থার জন্য একটি বাউলি, এর নাম সরস্বতী বাউলি। বাউলির পাশে ছোট্ট একটি মসজিদ, মসজিদ প্রাঙ্গণে কয়েকটি কবরও রয়েছে। 1347 থেকে 1358 সাল পর্যন্ত রাজত্বকালে বাহমনি সুলতান হাসান গাঙ্গু বাহমনি এই চাঁদ মিনার নামে একটি মিনার তৈরি করেন। আগে এই মিনারের উপরে পর্যটকরা উঠতে পারতেন, কিন্তু এখন আর উঠতে দেওয়া হয় না নিরাপত্তাজনিত কারণে। এইটিকে বলা হয় হাতি ট্যাঙ্ক। হয়তো একসময় এখানে হাতি স্নান করানো হতো। এই চত্বরটি একসময় ঈদগাহ মসজিদ ছিল। সম্প্রতি এই মসজিদটিকে ভারত মাতা মন্দিরে রূপান্তরিত করা হয়েছে। এই ছোট ছোট স্তম্ভগুলির স্থাপত্য থেকে বোঝাই যায় এগুলিতে হিন্দু স্থাপত্য শৈলী সুস্পষ্ট। এই প্রাঙ্গণটির নাম ক্যানন গ্যালারি। এখানে উদ্ধার করা কামানগুলো সাজিয়ে রাখা আছে। হিন্দু রাজার আমলে এটি একটি মন্দির ছিল। পরে আলাউদ্দিন খিলজি এটিকে মসজিদে রূপান্তরিত করেন। সামনে তোরণ নাম্বার 4, কালো রঙের পাথর দিয়ে তৈরি বলে এর নাম কালাকোট। দেবগিরি পাহাড়ের পাদদেশে এটাই শেষ তোরণ। এরপরে পাহাড়ে ওঠার সিঁড়ি। পাঁচ নম্বর তোরণ। ছয় নম্বর তোরণ। সামনের মহলটির নাম চিনি মহল। ঔরঙ্গজেব এই মহলটি তৈরি করিয়েছিলেন। মহলের দেওয়ালে চীনামাটির কিছু টাইলস বসানো ছিল, সেই জন্য এর নাম চিনি মহল। এটি একটি ওয়াচ টাওয়ার। এর উপরে কয়েকটি কামান বসানো আছে। কেল্লার চারিধারে পরিখার উপর সংকীর্ণ একটি সেতু। এই সেতুটিও আগে তুলে নেওয়া হতো। পরিখা থাকতো হিংস্র কুমির।
এরপরে ছিল একটি সুড়ঙ্গ পথ, যা অনেকটা ভুলভুলাইয়ার মতো। অন্ধকার এই সুড়ঙ্গ পথের হদিশ কোনো অচেনা লোকের পক্ষে জানা সম্ভব ছিল না। সুড়ঙ্গে ঢোকার পর একাধিক পথের মধ্যে একমাত্র সঠিক পথটি চিনে নিতে না পারলে মৃত্যু ছিল অবধারিত। এছাড়াও ছিল চতুর্দিকে তাক করা কামানের সারি। সুড়ঙ্গ পথের বিকল্প এই সিঁড়িপথটি সম্প্রতি বানানো হয়েছে। আমরা ঢুকে পড়লাম ভুলভুলাইয়া সুড়ঙ্গে। বেশ খানিকটা চলার পর সূর্যের আলো দেখা মিলল। দেখা যাচ্ছে ওই বিকল্প সিঁড়িপথটি, যেটি সরাসরি এই ছাদের উপরে নিয়ে আসতো। আবার কিছুটা ভুলভুলাইয়ার রাস্তা। প্রাণান্তকর চড়াই পথ। শেষ পর্যন্ত শেষ হলো ভুলভুলাইয়ার পথ। এবার খোলা আকাশের নিচে চড়াই পথ। আরও উত্তুঙ্গ চড়াই। সিঁড়িপথ উঠে গেছে কেল্লার শেষ মাথায়।
এই মহলেই কোথাও শিবাজির পুত্র সম্ভাজি মহারাজকে বন্দি করে রাখা হয়েছিল। দৌলতাবাদ কেল্লা অভিযান সফল, পৌঁছে গেছে কেল্লার সর্বশেষ পয়েন্টে। দৌলতাবাদ কেল্লা দেখা শেষ করে আমরা এখন অজন্তার পথে। রাস্তা থেকে দেখা যাচ্ছে দৌলতাবাদ কেল্লা। লাঞ্চ করতে সব বসেছে আর নিতিনকে এক টানা বকে যাচ্ছে। নিতিনের মাথাটা খারাপ হয়নি যথেষ্ট। তুই এক কাজ কর, তুই মাকে ডিজাইন করে দে, তুই একা থাক, সব থেকে ভালো। আমি একটা সসম্মানে গ্রহণ করবো। সাদরে সম্মানে সাদরে গ্রহণ করবো, ফুল টাইম। লাঞ্চের পর রাজু ভাউ আমাদের নিয়ে আসলো পৈঠানি আর হিমরু শাড়ির দোকানে। সামান্য কিছু কেনাকাটাও করে নিতে হলো। শাড়ি কেনার পর ওরা আমাদের হাতে বোনা তাঁতগুলো দেখিয়ে দিল। শাড়ি কেনার পর ওরা আমাদের হাতে বোনা তাঁতগুলো দেখিয়ে দিল। তার মানে এগুলো সমস্ত হ্যান্ড ওভেন, মানে মেশিন ওভেন নয়। ये सब बॉबिन है ना, वहाँ पे लगाता है। ओ अच्छा अच्छा, ये साड़ी बन रही है ना? हाँ ये साड़ी है, ये कौन सी साड़ी? पैठनी साड़ी है। ये कितना जो- कीमत है? और जैसा तुम लिया वैसे। इसका नॉर्मल वाला 16,500 स्टार्टिंग है, ये 2 लाख लग जाएगा। তারপরে এইটার না, এইটার আর ওটা মা বুঝতে পারছি একটা শাড়িটা কি করে হয়। ওই দেখ ওই সুতোগুলো আসছে ওখান থেকে, ওই পার, ওই বডি, না না বেশি করিস।
পাড়, এই দেখে এটা হচ্ছে পাড়, ওটা বডি, দেখতে পাচ্ছ এই ডিজাইনটা অমনি করে করে আসছে। আর এখানে কিরকম ডিজাইন হবে সেটা ওরা এখানে কোথাও একটা ফিক্স করে দেয়, সেই প্যাটার্নে পড়বে, বুঝতে পারলে কথা, যে টেম্পল পড়বে না পিকক পড়বে ওটা ফিক্স করে দেয়। এই জাস্ট পেইন্টেড না। ये साड़ी बन रही है ना? हाँ ये साड़ी ये कौन सी साड़ी? पैठनी साड़ी है। ये कितना जो- कीमत है? और जैसा तुम लिया है वैसे इसका नॉर्मल वाला 16,500 स्टार्टिंग, ये 2 लाख प्लस जाएगा। আচ্ছা দাঁড়াও, আগে একটুখানি আবার গাড়ির চাকা গড়ালো অযোধ্যার দিকে। আর তুই নাক খুঁড়ছিস কেন? কোথায়? এখানে চিন্তা উঠে গেল, তুই নাক খুঁটলি, উঠে গেল কিন্তু এটা। যে পাহাড়টি দেখা যাচ্ছে ওখানেই আছে অযোধ্যা গুহা সমষ্টি। हाँ, ये है जगन भाई, हमारे सारथी 2 दिन के लिए, बहुत अच्छा आदमी है। उसका फ़ोन नंबर मैं वीडियो के नीचे दे दूंगा। कभी कोई भी आए अजंता में जगन भाई से थोड़ा भेंट कर लीजिएगा। আমাদের থাকার ব্যবস্থা ছিল হোটেল অযোধ্যা গ্রিনে। এটা রুম টুর দেখিয়ে দিই। আমাদের রুম দিয়েছে 203। এই ঘরে সৌগতিরা রয়েছে, আর আমাদের 206। রুমে ঢুকতেই ডান দিকে একটা ওয়ার্ডরোব, আর বাঁদিকে বেশ বড়সড় টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার, এক্সস্ট। আর রুমটা কেমন হয়েছে? রুমটা ভালো আছে? বেশ ভালো, মানে একটু ভালো না, বেশ ভালো। এখানে টিভি, বাইরে একটা ছোট্ট ব্যালকনি, দিগন্ত বিস্তৃত মাঠের মাঝখানে একটা হোটেল, আর ওই দিকে হচ্ছে অযোধ্যার সবুজ দিয়ে ঘর। এখন অলরেডি সব বালিশ ফালিশ সব हाँ सब पेते रेडी। পেতে রেডি। ভেবে দেখ, না দিন প্রায় শেষ হয়ে এলো। দূরে দেখা যাচ্ছে ফর্দাপুর গ্রামের আলোগুলো মিটমিট করে জ্বলছে।